বোঝাই যায় যে এখানে একটা সিন্ডিকেট কাজ করে। মধ্যভোগীরা যেখান থেকে আনতেছে সেই জায়গাটাকেই আপনাকে ধরেন। তরকারির বাজারটা মোটামুটি সস্তা, রিজনেবল, ক্রয় ক্ষমতার মধ্যে আছে। আর অন্য মুদি আইটেমগুলো কিন্তু আসলে খুব একটা কমে নেই। কমছে না কেন, আসলে এটা অনেক কারণ থাকতে পারে। আমি আজকে সকালে শুনলাম আপনার নর্থ বেঙ্গলে 2 টাকা কেজি আপনার কী বলে কফি, 2 টাকা কেজি কফি, আর ঢাকা শহরে 1 পিস 20 টাকা। তো এটা এই যে মধ্যস্বত্ব ভোগীর মধ্যে তো সমস্ত কারিশমাটা হচ্ছে। তো আসলে এখানে একটা সিন্ডিকেট বোঝাই যায় যে এখানে একটা সিন্ডিকেট কাজ করে। মানুষ তো অস্বস্তির ভিতরে আছে, মানুষ তো স্বস্তির ভিতরে নাই। দ্রব্যমূল্য যেটা বাড়তেছে, আপনারা যেখান থেকে উৎপাদন হচ্ছে, যেখান থেকে মধ্যভোগীরা যেখান থেকে আনতেছে সেই জায়গাটাকেই আপনাকে ধরেন, ওই জিনিসটাকে কন্ট্রোল করতে বলেন। আর তেলেশমাতি যেটা বলতেছেন, তেলের এই কেরেশমাতিটা বন্ধ করতে হলে আপনাকে যারা ইম্পোর্টার আছে, আপনারা প্রথম দেখতে হবে সেই মালটা আনতেছে সেই তার প্রাইসটা কত, ইন্ডিয়ান প্রাইসটা কত, এটা দেখতে হবে। প্লাস হচ্ছে তার এখানে ডিউটি কত দিচ্ছে, যেখানে সাপ্লিমেন্টারি ডিউটিগুলো সবগুলো তো কমাই ফেলছে। আপনার যে ডিউটিটা আছে সেই ডিউটি দিয়ে যে মালটা আসছে, সেই মালটা আসলে কি ওরা ফ্যাক্টরি থেকে মালটা সেভাবে করতেছে, সেই অনুযায়ী কাজ করতেছে নাকি তার বাইরে কাজ করতেছে, এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। বাজারে কোনো মনিটরিং নেই। আমি প্রত্যাশা করতেছি এটাতে মনিটরিং করতে হবে, এমনভাবে মনিটরিং করতে হবে যে যেখান থেকে মালটা আসতেছে, তেলটা আসতেছে, যে ফ্যাক্টরি আপনার ইম্পোর্ট করে নিয়ে আসতেছে, ব্রাজিল থেকে আনুক, আপনার ইন্ডিয়ার মাধ্যমে আনুক, সে প্রয়োজন হলে সে আপনার ইরানের মাধ্যমে আনুক, সে যেখান থেকে আনুক না কেন, তেলটা আসার পরে আমাদের চিটাং পোর্টে আসলো, অথবা ধরেন বাংলা পোর্টে আসলো, আসার পরে সেই জিনিসটা জাহাজ থেকে খালাসের পর থেকে 7 দিন লাগে এটা ক্লাস করতে সর্বোচ্চ। মালটা আসার পরে সেটা কি সরাসরি ফ্যাক্টরিতে ঢুকতেছে কিনা, কোন প্রাইসে ঢুকতেছে, তার লেবার কস্ট কী হচ্ছে, জাহাজ কস্ট কী হচ্ছে, আপনার ক্যারিং কস্ট কী হচ্ছে, সেই ডিটেল জিনিসটা মনিটরিং করতে হবে। মনিটরিং করার পরে কস্টিংটা কত হচ্ছে, এরপরে যে সে যখন প্রসেস করতে রিফাইন করতেছে, রিফাইনের কস্টিংটা কত হচ্ছে, ওই জিনিসটা তাকে বের করে তারপরে আপনার সেটাকে প্রাইসটা নির্ধারণ করা দরকার। এই জিনিসটাকে মনিটরিং করতে হবে। শীতকালীন সবজিগুলোর দাম যদি একটু কম, কিন্তু যেগুলো নিত্যদিনের আমাদের চাহিদা, সেগুলো পেঁয়াজ, আদা, রসুন, এগুলোর দাম এখনও আগের মতোই আছে। তো যেহেতু এখনও আগের বার বলা হয়েছে যে চাঁদাবাজদের কারণেই হয়েছে, কিন্তু এখন যেহেতু চাঁদাবাজরা নাই, তাহলে কেন এখনও দ্রব্যমূল্যের দাম বেশি? এখনও কি আগের মতো সিন্ডিকেট আছে কিনা, বা চাঁদাবাজরা কি এখনও আগের মতোই হাত বদল হয়েছে কিনা, এটা আসলে অন্তর্বর্তী সরকারের দেখা দরকার। এবং আমরা চাই দ্রব্যমূল্য যাতে আমাদের যারা মধ্যবিত্ত আছে তাদের যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই জায়গায় যাতে তারা কাজ করে। মনিটরিংটা হচ্ছে না, বা আগের মতোই কোনো অদৃশ্য শক্তির হাতে কিনা, সেটাও একটা দেখার বিষয়। সব কিছুর দাম তো বেশি মনে হচ্ছে এখন এই সিজনে। আমার তো মনে হয় এটা সর্বোচ্চ, বুঝছেন না। মাছ বাজারে গেলাম, যে দেখি যে যেটা পছন্দ 600-700 করে কেজি। তো আমাদের তো ভালো ইনকাম আছে, তারপর আমার কাছে মনে হয় যে ফলটা মনে হয় একটু আগের মতো আছে। ফ্রুটস, মুরগিও তো বেশি, আপনি যে 340-50 করে নিচ্ছে। আমরা আগে যেখানে 20 টাকা কিনতাম, এখন তো 10 টাকা কিনি আর কি। কিন্তু অনেকে তো তা পারে না, তাই না। কাজে অ্যাজ ওয়েল এটা অবশ্যই বেশি, এটা বলতে হবে। এদেরকে আপনি যেভাবে কেন বেশি হবে কারণটা খুঁজে বের করে, এটা সরকারের উচিত যে এটাকে একটা নির্দিষ্ট জায়গাতে সেল করা অন্তত। আর 90% তো মিডল ক্লাস, তো মিডল ক্লাস তো অন্তত ওদেরকে তো আমাকে খুশি রাখতে হবে। সবজির দাম এখন বর্তমানে স্থিতিশীল আছে, কিন্তু অন্যান্য তেল এখন শীতের সময় আরও কম হওয়ার কথা, সেই সূত্রে বাজারের দ্রব্যমূল্য বাড়ছে। রমজানে তো আমরা চাই যে মুসলিম হিসাবে দ্রব্যমূল্যের দাম কম থাকুক, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক, এমন কিছু চাই। এখন সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন জনগণের দাবি যে ন্যায্য মূল্যে মানে থাকুক, কিন্তু ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে গেলে সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাবে।